দ্বিতীয় দিনে আলোচনা টেবিলে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা 4 দিনের সম্মেলনে সীমান্তে বিজিবি বিএসএফ এর বর্তমান উত্তেজনা ও পুশিন ঠেকাতে বিজেপির কঠোর অবস্থানের মধ্যে এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল, আর বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে অংশ নিয়েছে 12 সদস্যের দল। সম্মেলনে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধে পদক্ষেপ, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ সহ কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যু নিয়ে আলোচনার প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য কর্মকাণ্ডের তথ্য আদান প্রদান এবং আন্তঃসীমান্ত নদীগুলোর তীর সংরক্ষণ সহ পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে চলছে কথাবার্তা। বিএনপি সরকার গঠনের পর এটি প্রতিবেশী দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের প্রথম সম্মেলন। বাংলাদেশ ভারত সীমান্তে বর্তমান উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেশ কয়েকটি পুশিনের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবির প্রতিরোধের মুখে ও পতাকা বৈঠকের পর সোমবার ঠাকুরগাঁও ও পঞ্চগড় শূন্যরেখা থেকে 21 জনকে ফেরত নেয় বিএসএফ। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে যশোর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, সিলেট এবং খাগড়াছড়ি এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি অতিরিক্ত টহল, ড্রোন পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে। সেই সাথে সীমান্তের কাছাকাছি বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিজিবি। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। দর্শক, বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে দিল্লিতে যে বৈঠক চলছে তারই নানা খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী কলকাতা থেকে যুক্ত হয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, এবং একই সাথে সীমান্তের খবর নিয়ে যুক্ত হয়েছেন সিলেট সীমান্তর খবর নিয়ে হোসেন আহমেদ সুজাত, এবং একই সাথে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন রাজীব হাসান। আমরা প্রথমে যেতে চাই সত্যজিতের কাছে, যেহেতু মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে। সত্যজিৎ, দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে আমরা জানি, সেখানে আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা কথা একটু আগে জানিয়েছি দর্শকদের, তারপরেও বলবেন আজকের দিনে আলোচনায় সীমান্তে এই যে পুশিন এবং পুশব্যাকের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে, নাকি এই বৈঠক আরো কিছুদিন চলবে? এই যে বৈঠক আর কিছুক্ষণ পরেই শুরু হবে দিল্লিতে বিএসএফ এবং বিজেপির শীর্ষ কর্তাদের মধ্যে। তো এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমানা আছে অরক্ষিত, সেখানে বেড়া দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারে বিজেপি আসার পর যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগে যেন বিজেপি অর্থাৎ বাংলাদেশের তরফ থেকে কোন রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করা হয়, এবং যে সমস্ত জায়গায় বিতর্কিত জমি আছে সেই সমস্ত জায়গার বিতর্কিত জমি করে ম্যাপিং এর মাধ্যমে সেই জায়গাগুলো চিহ্নিতকরণ এবং বেড়া দেওয়ার জন্য সম্পূর্ণভাবে যেন সহযোগিতা করে। বেড়া দিলে কি কি হবে? একটা হচ্ছে চোরাচালান বন্ধ হবে এবং অনুপ্রবেশ বন্ধ হবে। শুধু তাই না, আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে কিন্তু একটা এমন একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে যে এই জায়গাটাকে অশান্ত করলে আন্তর্জাতিক শক্তির বেশ কিছু সুবিধা হবে, এবং সীমান্ত একটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোনোভাবেই যেন কোনো মধ্যে কোন রকম কোন পরিস্থিতি, হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুশিন চলছে, পুশব্যাক চলছে। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত মানুষ ভারত এবং বাংলাদেশের 3টি পয়েন্টে তারা একত্রিত হয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য, তারা যে নথি প্রোভাইড করছেন বাংলাদেশে, তাদের পূর্বপুরুষ এবং বর্তমান যে নথি, অতীতের নথি, সেই নথিগুলো জমা দিয়ে সেগুলো কিন্তু বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তারা নিজেরা বাংলাদেশি বলে দাবি করছেন। এরপর বাংলাদেশে সেগুলো পাঠানো হচ্ছে, তারপরও বাংলাদেশের তরফ থেকে রেসপন্স করা হচ্ছে না, ফলে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন 4800 জন
বাংলাদেশিকে গত 1 মাসের মধ্যে কিন্তু পুশব্যাক করানো হয়েছে। আর বিভিন্ন যে শেল্টার হোম আছে সেই সমস্ত জায়গায় কিন্তু 800-র উপরে অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে এমন একটা পরিসংখ্যান তিনি দিয়েছেন, যদিও বর্তমানে সেটি 1000 পেরিয়ে গেছে। এখন এই যে পুশিন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে অমীমাংসিক শান্তিপূর্ণ ভাবে যাতে ঘটে কোন রকম ভাবে, কারণ এখানে মানবিকতার বিষয় আছে এবং যেভাবে খোলা আকাশের নিচে নারী পুরুষ শিশু তারা বসবাস করছে সেই জায়গা থেকে যেন বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ অন্য আরেকটি বিষয় আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অতীতের যে সম্পর্ক ছিল শেখ হাসিনা সরকার এবং আরো পূর্বে, সেই জায়গায় দাঁড়িয়ে ভূ রাজনীতির প্রেক্ষাপট পাল্টেছে। যেমন বাংলাদেশে সরকার বদল হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে সরকার চলছে, তেমনি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে। তো ভূ রাজনীতির প্রেক্ষাপটে যেন শান্তিপূর্ণ ভাবে নতুন করে আবার দুই দেশ এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সীমান্ত রক্ষীদের ক্ষেত্রে বিএসএফ এবং বিজেপির গুরুত্বপূর্ণ ভূমিকা কিভাবে থাকতে পারে তার একটা রূপরেখাও তৈরি করা ভূমিকা হবে। থাকতে পারে বলে আলোচনায় হয়তো প্রাধান্য পাবে। ধন্যবাদ সত্যজিৎ। আরো হয়তো খবর নিব আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে, বৈঠকটি শুরু হলে পরে। আমরা আমাদের সীমান্তের খবর জানতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে সিলেট সীমান্ত থেকে হোসেন আহমেদ সুজাত। সুজাত, জানাবেন আজকে আপনি যে সীমান্তে এই মুহূর্তে অবস্থান করছেন, আমরা দেখেছি এর আগে সিলেটের এই সীমান্ত দিয়ে অনেককেই বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আজকেও সেখানে শূন্যরেখায় কাউকে দেখা যাচ্ছে কিনা, এবং এই যেহেতু দিল্লিতে মহাপরিচালক পর্যায়ে দুই দেশেরই সীমান্ত রক্ষীদের যেই বৈঠকটি চলছে, সেখানের খবর নিশ্চয়ই সীমান্তের যারা আছেন তাদের কাছেও পৌঁছে গেছে, তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? দেখুন তানিয়া, বিগত দিনে কি হয়েছে সেটা আসলে বড় বিষয় না। তো এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলতে চাই যে সিলেট সেক্টরের যে 302 কিলোমিটার সীমান্ত আছে এবং শ্রীমঙ্গল সেক্টরের মোর দেন 300 কিলোমিটারের উপরে যে সীমান্ত আছে, অর্থাৎ পুরো সিলেট বিভাগের সাথে ভারতের যে সীমান্ত আছে সেই সব সীমান্ত এলাকার কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। এবং সিলেট হচ্ছে এমন একটা জায়গা, ভৌগোলিক দিক থেকে কিন্তু সিলেট বিভাগের চারপাশে ভারতের 3টি রাজ্য রয়েছে, বিশেষ করে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা। অর্থাৎ এই 3 রাজ্যের সাথে সিলেটের যে সীমানা রয়েছে সেই সীমানা এখন পর্যন্ত কোনো পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি এবং শূন্য রেখায় এখন পর্যন্ত ভারত থেকে কোনো নাগরিককে রাখা হয়নি। তো আমি যদি আপনাকে একটু সীমান্তের চিত্রের কথা বলি, যে আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে প্রতিটা সময় তারা কিন্তু সীমান্তে অ্যাকশন মোডে রয়েছেন, অর্থাৎ কোনোভাবেই ভারত থেকে কোনো অবৈধ নাগরিককে বাংলাদেশে পুশিন করার প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে অর্থাৎ বাংলাদেশের মাটিকে সুরক্ষিত রাখতে তাদের যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা ততটুকুই নিচ্ছে। আমরা দেখেছি যে দিন রাত 24 ঘন্টা বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছে, পাশাপাশি সীমান্ত এলাকার যে সকল মানুষ রয়েছেন তাদেরকে তারা সচেতন করছেন। এবং আমরা এটাও দেখেছি যে মানুষের মধ্যে কি পরিমাণ দেশপ্রেম, বিজিবির সাথে তাল মিলিয়ে রাতে কিন্তু জনগণরাও অর্থাৎ সীমান্ত এলাকার মানুষরাও কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা একটা কথাই বলছেন যে নিজেদের দেশের মাটিতে অন্যায়ভাবে কোনো নাগরিককে পুশিন করতে দেওয়া হবে না। আমরা বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দিনরাত 24 ঘন্টা বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন এবং এখন পর্যন্ত সিলেট বিভাগে বিজিবির যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, বিশেষ করে 48 বিজিবি সিলেট, 19 বিজিবি জকিগঞ্জ, 52 বিজিবি বিয়ানীবাজার এবং 55 বিজিবি হবিগঞ্জ, এসব এলাকাতে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের পুশব্যাক বা পুশিন হয়নি। তবে বিজিবি সবসময় সতর্ক রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনোভাবেই এইসব সীমান্ত এলাকায় অবৈধভাবে কোনো নাগরিককে বিজিবি গ্রহণ করবে না। পাশাপাশি কোনোভাবেই চোরাচালান বা অন্য কোনো কিছু অর্থাৎ সচরাচর সীমান্ত এলাকায় যেসব ঘটে সেগুলো ঘটার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং বলা যেতেই পারে যে সিলেট সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। তানিয়া, ফিরবো আমরা সুজাত। যেহেতু বৈঠক চলছে এবং একই সাথে আপনি বলছিলেন যে সিলেট সীমান্ত দিয়ে আজকের দিনের মতো কোনো ধরনের পুশিন বা পুশব্যাক করার মতো কোনো ঘটনা ঘটেনি এবং সতর্ক অবস্থানে আছে বিজেপির সদস্যরা। দর্শক, আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হাসান, আমরা তার কাছ থেকেও সীমান্তের খবর জানবো। রাজীব, সিলেটে আমরা শুনছিলাম যে সিলেটের সীমান্ত দিয়ে আজকে পুশিন বা পুশব্যাক করার মতো কোনো ঘটনা ঘটেনি। আপনি ঝিনাইদহের যে সীমান্তে রয়েছেন সেখানকার খবর জানাবেন।
তানিয়া, ঝিনাইদহের মহেশপুর উপজেলার 70 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে 10 কিলোমিটার তারকাটা বিহীন আছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা, যাদবপুর, মাটিলা সহ কল্যাণপুর বিভিন্ন সীমান্তে কিন্তু এর আগে গত 2 সপ্তাহ আগে ভারতীয় বিএসএফ তারকাটা বেড়ার পাশে যে গেট ছিল, গেট দিয়ে মূলত পুশিং করার চেষ্টা চালাচ্ছিল নারী, শিশু সহ বয়স্ক, বৃদ্ধ। কি সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে এবং এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে পুশব্যাক করা হয়েছে। সেই সাথে পাশাপাশি বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং স্থানীয় গ্রামবাসী, সীমান্তের লোকজন এবং সন্ধ্যার বেলায় হলো আনসার সদস্যরা তাদের সাথে নিয়মিত নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু একত্রিত হয়ে কাজ করছেন। এখন পর্যন্ত কিন্তু দিনের বেলা সাধারণত যে বিএসএফ এর পক্ষ থেকে পুশিংয়ের কিন্তু ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সাধারণত সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত বিএসএফ একত্রিত করে ভারতীয় যেগুলো মুসলমান যারা ওই দেশের ভোটার না, নাগরিক না, তারা দাবি করছেন এবং কি তাদেরকে পুশিং করার চেষ্টা চালাচ্ছেন। বিজিবি যেটি বলছেন যে আমাদের যে সৈন্য সামর্থ্য রয়েছে এবং এলাকাবাসীর যে সহযোগিতা, স্থানীয় সীমান্ত মানুষের যে সহযোগিতা, সেই সহযোগিতা করার কারণে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু পুশিং করার সেই যে অপচেষ্টা, সেই অপচেষ্টা কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। এইটি হলো সেই সীমান্তের সর্বশেষ অবস্থা। আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, সীমান্তের মানুষের সাথে, তাদের কথা হলো যে সীমান্তের মানুষ কিন্তু এখনো পুশিং আতঙ্কে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু রাতে ডিউটি করছে বিজিবির সাথে। সাধারণত যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে কাজকর্ম করে থাকে সেক্ষেত্রে তারা নিরাপত্তার একটা আতঙ্কে রয়েছে যে কিভাবে সীমান্ত যদি পুশিং হয়, সীমান্তের অবস্থা যদি অস্থিতিশীল হয়, খারাপ পর্যায়ে চলে যায়, তাহলে তারা কিভাবে সীমান্তে বসবাস করবে, এমন একটা অজানা আতঙ্ক রয়েছে সীমান্তের মানুষের মধ্যে। 58 বিজিবির পরিচালক বলেছেন যে সীমান্তে অতিরিক্ত বিজিবি সৈন্য মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতায় কিন্তু সকল ধরনের পুশিং কিন্তু প্রতিহত করা হবে। তানিয়া, ধন্যবাদ রাজীব হাসান, এবং একই সাথে ধন্যবাদ হোসেন আহমেদ সুজাত এবং আমাদের সহকর্মী কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সত্যজিৎ চক্রবর্তী। আপনাকেও নিশ্চয়ই আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আমাদের সহকর্মীদের কাছ থেকে পরবর্তীতে জানতে পারব। দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রেভলভের মধ্যে সোমবার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ডক্টর খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে তিনি রাশিয়া যান। ডক্টর খলিলুর রহমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রেভলভকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে সচিবালয়ে। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এই বৈঠকে যোগ দিয়েছেন। সচিবালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। আমরা সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। হোসেন, বৈঠক আমরা 10টায় বলছিলাম শুরু হয়েছে, নিশ্চয়ই এরই মধ্যে ঘণ্টাখানিক তো পেরিয়ে গেছে। আজকে এই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হবে বলে জানতে পেরেছেন? ঠিকই বলেছেন। আসলে নতুন সরকারের চতুর্থ একনেক বৈঠক, এই বৈঠকে 12টি প্রকল্প উত্থাপন করার কথা রয়েছে। তার মধ্যে সবথেকে যে বড় প্রকল্পটি 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি সেই সময় চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা অর্থনৈতিক জোন স্থাপনের বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হয় এবং দুদেশের মধ্যে, বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সমঝোতা চুক্তিও স্বাক্ষর হয়। পরবর্তীতে সেই প্রকল্প কিন্তু আলোর মুখ দেখেনি। 1 দশক পর নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের আগে কিন্তু এই প্রকল্প আজকে অনুমোদন হতে পারে। যে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4000 কোটি টাকার মতো এবং বাংলাদেশ সরকার এবং চায়না সরকারের যৌথভাবে এই প্রকল্পের কাজ করবে এবং 2027 সাল থেকে প্রকল্পের কাজ শুরু হবে এবং 31 সালে এই প্রকল্পের কাজ শেষ
শেষ হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জায়গার উপর এই চীনা অর্থনৈতিক জোন স্থাপনের কথা রয়েছে। এটি সবথেকে বড় প্রকল্প। এছাড়া যে প্রকল্প চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা এবং চকরিয়া আঞ্চলিক মহাসড়ক, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স এবং বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণের মতো প্রকল্পগুলো কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু সিএমএইচ এর ক্যান্সার সেন্টার স্থাপন করা সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবন নির্মাণের মতো বেশ কিছু প্রকল্প রয়েছে। এই একনেক সভায় সকাল 10টায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এটি সরকারের চতুর্থ একনেক সভা এবং এটি দুপুর 1টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট মন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি পরবর্তীতে সভা শেষে কথা বললে নিশ্চয় জানাতে পারবো আসলে ঠিক কতটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং আমরা ফিরবো মামুন। মোহাম্মদ হোসেন, আপনার কাছে যদি পরবর্তীতে এই যে আপনি বলছিলেন যে 12টি প্রকল্প নিয়ে আজকে আলোচনা হতে পারে, সেখানে চট্টগ্রামের আনোয়ারার যে প্রকল্পটি সেটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে, নিশ্চয়ই সেই খবরের বিস্তারিত নিয়ে পরবর্তীতে যুক্ত হবেন আপনি আমাদের সাথে আবারও। দর্শক, সচিবালয় থেকে মোহাম্মদ হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে। সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে শুনানি চলছে। চেম্বার বিচারপতি ফারা মাহবুবের বেঞ্চে এই শুনানি হচ্ছে। মূল আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ 7 আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের 2 সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয়। রায়ে বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদ সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং বাতিল ঘোষণা করা হয়। বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদে অর্থস্থান আদালতগুলোর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিষয়ে বলা আছে। এতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের বিষয়টি রাষ্ট্রপতির উপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা প্রয়োগ করবেন বলে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বহির্দাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ সহ দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের বকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আজ অভিযোগ গঠন করবে আদালত। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের পর পুলিশ মাত্র 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতের প্রতিবেদন জমা দেয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে কখন এবং চার্জশিটে পুলিশ কি কি তথ্য দিয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। তানিয়া, চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আদালত প্রাঙ্গণে আছি। এই আদালত
এটি হচ্ছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগর এর বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই অভিযোগ গঠনের শুনানি চলছে। তো 11টা থেকে শুনানি শুরু হয়েছে, কিন্তু এখন 1 ঘন্টার একটি বিরতি চলছে। এর কারণ হচ্ছে যে আসামি মনির হোসেন ডেকোরেটরস কর্মী, তার পরিবারের সদস্য এখানে কেউ উপস্থিত নেই। এই কারণে তাদের বক্তব্য জানার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যাতে তাদের সদস্যদেরকে আদালতে উপস্থাপন করা হয়। এই জন্য এই সময়টি নির্ধারণ করা হয়েছে। আসলে গত 21শে মে বাকুলিয়ায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মনির হোসেন, তাকে যখন এলাকাবাসী তাকে আটক করতে চায়, পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশ গেলে উত্তেজিত জনতা পুলিশকেও ঘেরাও করে রেখেছিল সারা রাতব্যাপী। সেই ঘটনার পর পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে এলাকায় মানুষজনকে সরিয়ে তারপর এই আসামি মনির হোসেনকে থানায় নিয়ে এসেছিল। এরপরে কিন্তু পুলিশ জনগণকে আশ্বস্ত করেছে খুব দ্রুত সময়ে তারা চার্জশিট দেবে এবং সেই প্রক্রিয়াটি তারা করেছে। 2 সপ্তাহের মধ্যেই তারা চার্জশিট দিয়েছে। চার্জশিট দেওয়ার পর আদালত সেই চার্জশিটটা কগনিজেন্সে নেওয়ার পর আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই অভিযোগ গঠন হলেই আসলে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে আদালতে এবং এরপর অন্যান্য যে অর্থাৎ সাক্ষী প্রমাণ যেগুলো সেগুলো এখানে অনুষ্ঠিত হবে। আমি এখানে বিচারক আছে, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন, আমি তার কাছে একটু জানতে চাইবো অভিযোগ গঠনের শুনানি এখন কি পর্যায়ে আছে। এখন এই মুহূর্তে 1 ঘন্টার জন্য এই মামলা মুলতবি দিয়েছেন 1 ঘন্টার জন্য বিজ্ঞ আদালত, কারণ আসামি নিজেই ব্যক্তিগতভাবে উনি আইনজীবী নিয়োগ করবার জন্য সময় চেয়েছেন আদালতের কাছ থেকে। এরপরে আসলে বিচারিক প্রক্রিয়াগুলো কি শুরু হোক আমরা দেখি, কারণ অভিযোগ গঠনের জন্যই আছে। অভিযোগ গঠনটা আগে শুনানি হোক, তারপরে সবকিছু দেখা যাবে আর কি। শুনছিলাম এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলছিলেন তো 1 ঘন্টার জন্য এখন পর্যন্ত মুলতবি, এরপরে যেটি হয় আবারও আপনার কাছে বেশ ধন্যবাদ আপনাকে। শিশু রোগীর মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাটোর সদর হাসপাতালে। নির্যাতিতা ওই নারী জানান, হাসপাতালের 3 আউটসোর্সিং সুইপার তার উপর নির্যাতন চালায়। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান, তারা দোষী 3 জনকে হাতে নাতে ধরলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দিতে বাধ্য হন। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অন্য রোগীর স্বজনেরা। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। কন্যার অসুস্থতা নিয়ে 4 দিন আগে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান নাটোর পৌরসভার বাসিন্দা এক নারী। তিনি জানান, গত 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে হাসপাতালের 6 তলায় সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করে। সেই ভিডিও ধারণ করে অমিতের 2 সহযোগী সুইপার অনিল এবং প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখে তাকে আবার ধর্ষণ করতে চায়। রাত 2টার দিকে শিশুর মাকে খোঁজাখুঁজি করে ওয়ার্ডের কর্মীরা। দায়িত্বরত আনসার সদস্যদের সাহায্য চায় তারা। এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখে ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। 6 তলায় নিয়ে গেছিল, নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চেঙ্গা গেছে, যায় ভিডিও করছে ওইসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানি। পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে। যায় দেখি যে এই মেয়েকে এরা 3 হলো একটা ছেলে নিয়ে যায় রেপ করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ করছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা আইনাতে এই করেছে। নিরাপত্তা কর্মীরা জানান, ধরা পড়ার পর সেই সুইপারও অপকর্মের দায় স্বীকার করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিতে বলে। ওই ছেলে স্বীকার করে না। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা সেটা সত্যি কথা বল, তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে আর 2 জন তোর সঙ্গে ছিল, তারা ভিডিও করছে কিনা সেটা বল। তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। ছেলের 3 জনকে ধরে নিয়ে আসে কর্তৃপক্ষ জানাই। কর্তৃপক্ষ ওই মেয়ের স্বামী গার্জিয়ানরা আসে, এরা মামুলি কোনো ঘটনা, হ্যাঁ ঘটনা না। আমরা যেহেতু এখানকার স্টাফ যে কোনোভাবে আমাদের মানে এই মুহূর্তে আমরা দেখছি আইনের আওতায় কীভাবে নিয়ে আসে বা আইন অনুযায়ী যেটা হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এদিকে এমন অপরাধের কঠোর শাস্তি দাবি করেছেন অন্যান্য রোগীর স্বজনরা। তারা আরো জানান, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে। বিষয়টা আসলে অনেক দুঃখজনক যে আসলে এখানে মানুষ আসে একটা সেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে যদি তারা যদি পরিস্থিতির শিকার হয়ে যায়, আমি মনে করি যে এই বিষয়টার সাথে যারা জড়িত আছে এবং যদি সে এখানে চাকরিরত অবস্থায় থাকে তাকে চাকরিচ্যুত করা হয়। যদি অরিজিনালি যদি এর সাথে সে সম্পৃক্ত থাকে তো তাকে আসলে
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ নিয়ে পুলিশ সুপার বলছেন, ঘটনা তিনি শুনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাদের যে কথা কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। তবে এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন অপকর্মের পর অভিযুক্তদের ছেড়ে দিতে বলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নাটোরের সচেতন মানুষেরা। কোনোভাবেই যেন আইনের ফাঁকফোকর দিয়ে এই দুর্বৃত্তকারী, এই যে ধর্ষণকারীরা পার না পায়, সেই বিষয়েও কিন্তু পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করি। আর সাধারণ মানুষ জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার না করা হলে তারা রাস্তায় নামবেন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। টাঙ্গাইলের সখীপুর উপজেলা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া ঘোনারচলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা 4 জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন ট্রাকের এক শ্রমিক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সড়ক উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শন ও ঘোষণার মাত্র 1 সপ্তাহ পর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাহাড়ি এই জনপদে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। প্রাথমিকভাবে 10 কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। আর এরপরই এলাকার উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেও সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যেখানে ঘন জঙ্গল, সন্ত্রাস আর দুর্গম পথই ছিল নিয়তি, সেখানে এখন চলছে সড়ক নির্মাণের কাজ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে এই কার্যক্রম। নির্মাণাধীন র্যাব পুলিশের ক্যাম্পে সন্ত্রাসী হামলা, বুলডোজার দিয়ে ভাঙচুরের পর গত 31শে মে জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময়ই ঘোষণা দেয়া হয় এলাকার সড়ক উন্নয়নে। এলজিইডির অর্থায়নে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে এই প্রকল্পে। পাহাড়ি পরিবেশের কথা মাথায় রেখে নির্মাণ পরিকল্পনায় যুক্ত করা হয়েছে একাধিক কালভার্ট, অন্তত 3টি সেতু, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও রিটেনিং স্ট্রাকচার। আমাদের কাজ চলমান রয়েছে। এখানে আমাদের ইমিডিয়েট প্ল্যানটা হচ্ছে যে এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা। অতি দ্রুততার সাথে আমরা এটা করব ইনশাল্লাহ। আলীনগর স্কুল থেকে শুরু হয়ে ভাটিয়ারি হাটাজারি লিংক রোড পর্যন্ত বিস্তৃত হবে এই সড়ক। আর প্রকল্পটির মাধ্যমে বাইজিৎ লিংক রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ভাটিয়ারি হাটাজারি লিংক রোড 3 দিক থেকেই জঙ্গল সলিমপুরে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। 3 দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। সড়ক নির্মাণ হলে এলাকাটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ সহজ হবে বলছেন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অন্যদিকে এলাকার মানুষ বলছেন, এই কাজের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা সবকিছুতেই উন্নয়নের ছোঁয়া লাগবে। সরু একটা রাস্তা ছিল, এখন রাস্তাটা স্যারেরা বড় করে দিচ্ছে। ওনাদের উপরে আমাদের মেহেরবানি আমাদের উপরে হয়েছে। বৃষ্টি হতো, রাধা কাদা হতো, এরকম ঝামেলা হতো। এখন যদি গাড়ি আসা যাওয়া করে তো আমরা গাড়িতে করে যেতে পারবো, সময়টা বাঁচাতে পারবো। রাস্তা হলে সবার জন্যই ভালো। সব প্রক্রিয়া ঠিকমতো এগুলে আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই প্রকল্পের মূল কাজ শেষ করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বিতরণ ব্যবস্থা আগে এটা হয়েছে, বিতরণ ব্যবস্থা তৈরি হয়ে গেলে সেটার সাথে
হয়তো কারো স্বার্থ থাকে কিন্তু কন্টিনিউ করা যায় না, এই জন্য বিতরণ ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। এই যে আমরা প্রায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং, সবসময় কিন্তু এটা লোডশেডিং। লোডশেডিং হচ্ছে সেটা যে এখানে আমাদের উৎপাদন ঘাটতি থাকে, তাই আমি ঠিক মতো দিতে পারছি না। আরেকটা ঘটনা ঘটে আমাদের দেশে অনেক, সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে, কোনো বিতরণ ব্যবস্থার সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না, তখনও আমাদের বিদ্যুৎ থাকে না, এই সংকটটাও আছে। সুতরাং এই কাজটা সরকার কাজ করার দিকে এগিয়ে নিয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূল্য 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা করা হয়েছে। আর বৃদ্ধির কথা তো আমরা একটা স্পেশাল ব্রিফিংয়ে জানিয়েছি। ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়নি, যেটা সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি এফেক্ট করে। আর অন্যগুলো বাড়ানো যেটা হয়েছে খুবই নমিনাল 5 টাকা, এটা এখনো বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে আমরা যদি বলি কম আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও 3 কমিশনার নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে শেয়ার বাজারের সুস্থ ধারা ফিরে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। এমনিতে একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন মানুষের আস্থা থাকে সেই সরকারের ওপরে। এবং মানে বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো শেয়ার বাজারের যে মারাত্মক ম্যানিপুলেশনগুলো হয়েছে আওয়ামী সরকারের সময়, মানে তাদের সাথে এক ধরনের সিনোনিমাস ছিল। এটা 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখনও হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না, কিন্তু এই যে হারানো যে আস্থা সেটা ফিরিয়ে আনবেন, আমরা সেই আশা করতেই পারি। অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে 4টি বড় প্রকল্পে $1.4 বিলিয়ন অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে। আপনারা জানেন 11 জুন আমরা পরবর্তী ব্রিফিংয়ের আগেই 11 জুন বাজেট উপস্থাপিত হবে সংসদে। সেটা নিয়ে নিশ্চয়ই প্রচুর কথা হবে এবং অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে আলাদা ব্রিফিং করে এবং তারপরও যে কোনো ধরনের প্রশ্ন আমরা পরবর্তী ব্রিফিংগুলো। দর্শক, তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে, আমরা সেখানে যুক্ত ছিলাম। 6 দফা দাবিতে চলমান আন্দোলন আগামী 7 কর্মদিবসের মধ্যে স্থগিত করেছে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকেরা। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে মৌখিকভাবে ইতিবাচক আশ্বাস পেয়ে চিকিৎসকেরা তাদের সব কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেয়। বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেয়া হয় এবং যৌথ প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হয়। এর আগে 6 দফা দাবিতে গত 2 দিন ধরে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে একযোগে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।